সম্প্রতি স্বামীবাগে রথযাত্রার উদ্বোধনী মঞ্চে একজন মন্ত্রী বক্তব্য দিচ্ছিলেন। সম্প্রীতির কথা, ঐক্যের কথা। বক্তব্যের শেষ ভাগে প্রচণ্ড গরমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। দ্রুত বাসায় নেওয়া হলো, চিকিৎসকের পরামর্শে বিশ্রাম। মন্ত্রীর বয়স ৭৮। পূর্ণ মন্ত্রী হিসেবে এটা তার প্রথম বছর। শপথ নিয়েছেন ৫ মাস আগে, ১৭ ফেব্রুয়ারি। রাজনীতিতে ঢুকেছেন সেই ৬৯-এ। সেই হিসেবে ৫৭ বছরের মাথায় প্রথম পূর্ণ মন্ত্রিত্ব। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব, স্থানীয় সরকার মন্ত্রী, ঠাকুরগাঁওয়ের সংসদ সদস্য। বাংলাদেশের রাজনীতিতে তার চেয়ে ক্ষমতাবান মানুষ আছেন, তার চেয়ে জনপ্রিয়, তার চেয়ে ধনী, তার চেয়ে ভয়ঙ্কর সবই আছেন। কিন্তু গত ৫০ বছরের রাজনীতির ইতিহাসে এতগুলি অধ্যায়ের ভেতর দিয়ে হেঁটে আসা মানুষ প্রায় নাই। ৬৯-এর গণ অভ্যুত্থান, ভাসানীর ন্যাপ, জিয়ার সচিবালয়, এরশাদের জেলার রাজনীতি, খালেদা জিয়ার মন্ত্রিসভা, হাসিনার জেলখানা, তারেক রহমানের মন্ত্রিসভা। লোকটা সবগুলি ঘরে ঢুকেছেন এবং প্রতিটা ঘর থেকে অক্ষত বেরিয়েছেন। হিসাবটা শুরু করা যাক সবচেয়ে নির্মম খাতাটা দিয়ে, ভোটের খাতা। ১৯৯১ ঠাকুরগাঁও ১। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর হারলেন আওয়ামী লীগের খাদেমুল ইসলামের কাছে। ৯৬ আবার দাঁড়ালেন, আবার খাদেমুল ইসলাম, আবার হার। ২০০১ জিতলেন রমেশচন্দ্র সেনকে হারিয়ে। ২০০৮ সেই রমেশচন্দ্র সেনের কাছেই আবার হেরেছেন। ২০১৮ বগুড়া ৬-এ জিতলেন, কিন্তু শপথ নিলেন না। দলের বাকি নির্বাচিতরা শেষ পর্যন্ত সংসদে গেলেন, তিনি গেলেন না। নির্ধারিত সময় পার হলো, আসন শূন্য ঘোষণা হলো, উপনির্বাচন হলো। নিজের জেতা আসনটা তিনি নিজের হাতে ফেরত দিলেন। কারচুপির নির্বাচনের সংসদে তার সই থাকবে না এই যুক্তিতে। আর ২০২৬ ঠাকুরগাঁও ১, ২,৩৮,০০০ ভোট, ৩৫ বছরে ৫ বার দাঁড়িয়ে ২ জয়, ৩ হার এবং একটা জয় স্বেচ্ছায় ফেরত। এই খাতাটা জরুরি, কারণ এটা একটা অস্বস্তিকর সত্য বলে বাংলাদেশের প্রধান বিরোধী দল ১৫ বছর চালিয়েছেন এমন একজন ভোটের মাঠে যাকে বারবার ফিরিয়ে দিয়েছে। তার ক্ষমতার উৎস কখনো জয় জোয়ার ছিল না, ছিল সংগঠন, শৃঙ্খলা আর টিকে থাকা। যেই তিনটা জিনিস এই দেশের রাজনীতিতে সবচেয়ে কম দামে বিক্রি হয়। টিকে থাকাটা অবশ্য তিনি বাড়িতেই শিখেছেন। ঠাকুরগাঁওয়ের মির্জা পরিবার নিজেই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা ক্রস সেকশন। এক চাচা উইং কমান্ডার SR মির্জা ৭১ এপ্রিলে মুজিবনগর সরকারের ইউথ ক্যাম্প ডাইরেক্টরেটের পরিচালক, মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ শিবির দেখতেন। আরেক চাচা মির্জা গোলাম হাফিজ, জিয়াউর রহমানের ভূমিমন্ত্রী, দ্বিতীয় জাতীয় সংসদের স্পিকার, পরে খালেদা জিয়ার আইনমন্ত্রী। মানে একই বাড়ির এক দরজা খুলেছে মুজিবনগরে, আরেক দরজা বিএনপিতে। বাবা মির্জা রুহুল আমিন, স্থানীয় নাম চোখা মিয়া, মুসলিম লীগের রাজনীতিক। ৬২-৬৬-তে ২ বার পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদে যান। ঠাকুরগাঁও পৌরসভার মেয়র ছিলেন ১৭ বছর। ৭৯-তে দিনাজপুর ৪ থেকে এমপি, ৮৮-তে ঠাকুরগাঁও ২ থেকে। এরশাদের মন্ত্রিসভায় ৩টা মন্ত্রণালয়। আইয়ুব থেকে এরশাদ, মাঝখানে একটা যুদ্ধ, একটা রাষ্ট্রের জন্ম, ২ জন সামরিক শাসক। তবে ফখরুলের নিজের যাত্রাটা বাবার চেয়ে অনেক বেশি কৌতূহলোদ্দীপক, কারণ তিনি শুরু করেছিলেন পরিবারের ঠিক উল্টো দিক থেকে। ৬৯-এ গণঅভ্যুত্থানের বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এই ছাত্র ছিলেন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে। বামপন্থী সংগঠন, মস্কো পিকিং তর্কে বিভক্ত, মুসলিম লীগের ঘোর বিরোধী। SM হল শাখার সাধারণ সম্পাদক ছিলেন। অভ্যুত্থানের সময় বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বে ছিলেন, সভাপতি না সহসভাপতি। সেই তথ্যেও সূত্রভেদে গরমিল। তারপর ভাসানীর ন্যাপ, তারপরে বাঘগুলি তারিখ ধরে পড়া যায়। ৭২-এ BCS দিয়ে শিক্ষা ক্যাডার, ঢাকা কলেজে অর্থনীতির শিক্ষক। ৭৯-তে জিয়াউর রহমানের আমলে উপপ্রধানমন্ত্রী SA বাড়ির একান্ত সচিব। বাড়ি নিজেও ন্যাপ থেকে আসা মানুষ। বাম ঘরানার পুরোনা চেনা জানাটাই সম্ভবত সরকারি চাকুরিতে ফখরুলকে ক্ষমতার সচিবালয়ে ঢুকিয়েছিল, যদিও এই সংযোগের দালিলিক প্রমাণ কেউ হাজির করে নাই। এরশাদ ক্ষমতা নিলে ফিরে গেলেন ঠাকুরগাঁও কলেজের ক্লাসরুমে। ৮৬-তে চাকরি ছাড়লেন, ৮৮-তে পৌর চেয়ারম্যান, তারপর বিএনপি। ছাত্র ইউনিয়নের কর্মী থেকে জিয়ার দলের মহাসচিব। এই যাত্রার ব্যাখ্যা তিনি কোনোদিন বিস্তারিত দেন নাই, কোনো সাক্ষাৎকারে না, নিজের বইও না। অথচ এই একই যাত্রা তার প্রজন্মের কয়েকশো রাজনীতিকের, এবং এই যাত্রাটাই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে কম লেখা অধ্যায়। বামের বিশাল শিবিরটা ৭০-৮০-র দশকে কোথায় গেল, কেন গেল? ফখরুল সেই ইতিহাসের জীবিত দলিল, এবং দলিলটা চুপ। তার মহাসচিব হওয়ার গল্পে একটা শব্দ আছে যেটার ময়না তদন্ত দরকার, ভারপ্রাপ্ত। ২০১১-র মার্চে মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন মারা গেলে খালেদা জিয়া ফখরুলকে ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণা করলেন। দলের ভেতর থেকেই আপত্তি উঠল, বিএনপির গঠনতন্ত্রে এই নামে কোনো পদই নাই। আপত্তি ধোপে টিকল না।
পদ না থাকা পদটাতে তিনি রইলেন টানা 5 বছর। পূর্ণ মহাসচিব হলেন 16 কাউন্সিলে এবং কাউন্সিলের পরপরই গেলেন জেলে। ভারপ্রাপ্তর ভারটা কি ছিল সেই তালিকাও করা যাক। চেয়ারপারসন কারাগারে 2018 থেকে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডনে, দণ্ডিত, ফেরার উপায় নাই। মাঝখানে দেশে পুলিশের সামনে, আদালতের বারান্দায়, প্রেস ব্রিফিংয়ে, মাইক্রোফোনে একজন মানুষ। নিজের হিসাবে 11 বার জেলে গেছেন, 3.5 বছর কারাবাস। নির্বাচনী হলফনামায় মামলার সংখ্যা 50, সবগুলি থেকে অব্যাহতি বা খালাস। মুখের হিসেবে সংখ্যাটা 200 ছাড়ায়। কাগজ আর ক্ষোভের এই ফারাকটাও লোকটার একটা পরিচয়। তবে সবচেয়ে বলার মতো তথ্যটা মামলার সংখ্যা না, মামলার ধরন। 15 বছরে রাষ্ট্র তার নামে যা দিয়েছে সব নাশকতা, ভাঙচুর, বিস্ফোরক। দুর্নীতির মামলা একটাও দাঁড় করাতে পারে নাই। যে আমলে প্রতিপক্ষের নামে দুর্নীতির মামলা বানানো ছিল প্রশাসনের রুটিন কাজ, সেই আমলেও এই লোকটার ব্যাংক হিসেবে ধরার মতো কিছু মেলে নাই। হলফনামায় তার মোট সম্পদ 4 কোটি টাকার ঘরে। এই দেশের একজন উপজেলা চেয়ারম্যানও শুনলে হাসবেন। এবার একটা লাইব্রেরিতে ঢোকা যাক। লোকটা পেশা ছিলেন অর্থনীতির অধ্যাপক, ঢাকা কলেজ, ঠাকুরগাঁও কলেজ, 14 বছরের শিক্ষকতা, 50 বছরের রাজনীতি, 11 বারের জেল জীবন। তার নামে প্রকাশিত বই একটা, আমার স্বপ্ন আমার দেশ, 2 খণ্ড। সেটাও নিজের হাতে লেখা বই না, সভা সমাবেশের বক্তৃতার সংকলন। দলের নিজস্ব প্রকাশনা সংস্থা থেকে ছাপা, মুখবন্ধ লিখে দিয়েছেন আরেকজন। তাকে নিয়ে লেখা বই শূন্য, কোনো জীবনী নাই, কোনো গবেষণা নাই, এমনকি ঠাকুরগাঁও থেকে ছাপা একটা সংবর্ধনা স্মারকও অনলাইন ক্যাটালগে ওঠে নাই। তার জন্ম তারিখটা পর্যন্ত অমীমাংসিত। সরকারি জীবনী বলে 26শে জানুয়ারি, একাধিক পত্রিকা বলে 1 আগস্ট। যে মানুষ 1.5 দশক ধরে প্রতিদিন খবরে, তার জন্মদিনটাই কেউ মিলিয়ে দেখে নাই। এই শূন্যতা ফখরুলের ব্যর্থতা না, এটা আমাদের ইতিহাস চর্চার নকশা। এই দেশে ইতিহাস লেখা হয় চেয়ারের, শেখ মুজিবের, জিয়ার, এরশাদের, 2 নেত্রীর। চেয়ারের পাশে দাঁড়ানো মানুষটার কোনো ইতিহাস হয় না, সে যত বছরই দাঁড়িয়ে থাকুক। তাজউদ্দিনের গুরুত্ব বুঝতে এই জাতির 50 বছর লেগেছিল। ফখরুল তাজউদ্দিন নন, সেই তুলনা করছিও না, কিন্তু নকশাটা এক। দ্বিতীয় ব্যক্তির খাতা রাষ্ট্র রাখে না, প্রকাশকও রাখে না। আর যে মানুষটার লেখার হাত ছিল, ক্লাসরুমের অভ্যেস ছিল, তিনি নিজেও খাতাটা রাখেন নাই। 15 বছর আর প্রতিটা দিন গেছে প্রতিক্রিয়ায়। সকালের গ্রেফতারের নিন্দা, দুপুরের বিবৃতি, বিকালের ব্রিফিং। প্রতিক্রিয়ার জীবনে নিজের ভাষ্য লেখার ফুরসত মেলে না। ইতিহাস তাকে যা বানিয়েছে তিনি তাই থেকেছেন, অন্যের বাক্যের উত্তর। দলের ভেতরের সমালোচকরা বহু বছর ধরে বলে আসছেন তিনি রাজপথের লোক না, সংগঠক না, বিবৃতিদাতা। হরতাল ডাকার গলা তার না, প্রেস ব্রিফিংয়ের গলা। 12 থেকে 15-র আন্দোলন, তারপর 23, রাস্তা গরম করার প্রতিটা মৌসুমে এই অভিযোগ ফিরে এসেছে এবং অভিযোগটা বানানো না। কিন্তু অভিযোগটা আরেকবার পড়েন, উত্তেজিত করতে পারেন না, ঝাঁজ নাই, কোনো পক্ষকে রাগাতে পারেন না। 50 বছরে একটা উস্কানিমূলক বাক্য নাই। দলীয় রাজনীতিতে এগুলি খুঁত। এই দেশের রাজনীতিকের যেই গুণগুলির সবচেয়ে দামি, গলার জোর, প্রতিপক্ষকে মাটিতে মেশানোর ভাষা, নিজের লোক পোষার ক্ষমতা, তার একটাও এই লোকটার নাই। যা আছে তা হলো উল্টাটা, প্রতিপক্ষের অসুস্থতায় শোকবার্তা পাঠানোর অভ্যাস, বিদেশি কূটনীতিকদের আস্থা, আর এমন একটা মুখ যেটা টানা 15 বছর টেলিভিশনে থেকেও কারো ঘৃণার তালিকায় উঠতে পারে নাই। খুঁতের এই তালিকাটা মনে রাখবেন। রাজনীতির কোন কোন পদে ঠিক এই তালিকাটাই যোগ্যতা হিসেবে লেখা থাকে, পাঠক নিজেই জানেন। রথযাত্রার সেই মঞ্চে ফিরি। 78 বছরের শরীরটা গরমে যখন টলে উঠল, পাশে ধরার লোকের অভাব নাই। মন্ত্রীর প্রটোকল, দলের কর্মী, ক্যামেরা। 50 বছরের আগে 69-এর মিছিলে এই শরীরটাই দৌড়াতো পুলিশের লাঠির সামনে। মাঝখানের 50 বছরে দেশ তাকে দিয়েছে 2টা প্রতিমন্ত্রিত্ব, একটা মন্ত্রিত্ব, 11 বার জেল, 50টা মামলা, একটা মিলনায়তনে, বারবার নাম, আর নিজের নামে একটা বক্তৃতা সংকলন। এর চেয়ে বেশি তাকে কিছু দেওয়া হয় নাই, দেওয়া হবে না। সেটা তিনি যোগ দেওয়ার দিনই জানতেন। জেনে শুনে একটা মানুষ 50 বছর দ্বিতীয় সারিতে দাঁড়িয়ে থাকলেন এবং দাঁড়িয়ে থাকতে থাকতেই সারিটার সংজ্ঞা হয়ে গেলেন। মন্ত্রণালয়টা পেলেন 78-এ এসে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়। শপথের দিন ঠাকুরগাঁওয়ে মিষ্টি বিলি হয়েছিল। পৌর শহরের এক মুদির দোকানে সাংবাদিকদের বলেছিলেন এইবার জেলার স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানে গতি আসবে। মুদি দোকানের প্রত্যাশাটা সরল এবং নির্মম। 50 বছরের রাজনীতি, 15 বছরের মহাসচিবত্ব, 11 বারের জেল, সবশেষে মানুষটার কাছে জেলাবাসীর চাওয়া দাঁড়িয়েছে একটা হাসপাতাল, কয়টা স্কুল, কিছু চাকরি। যে চাওয়া একজন সৎ উপজেলা চেয়ারম্যানের কাছেও করা যেত। 78 বছর বয়সে তার হাতে এখন সেই সুযোগটাই আছে, আর আছে ঘড়ি। সামনের দিনগুলিতে খুব সম্ভবত আরও কিছু একটা আছে, সেটার ঘোষণা অবশ্য তিনি দেবেন না।